আবেগময় এক আখ্যান যার সূচনা হয়েছিল 1965 সালে। আমেরিকার গৃহযুদ্ধ তখন শেষের পথে। গল্পের শুরুতেই আমরা দেখি এক ক্যাপ্টেনের হাতে রয়েছে একটি স্বর্ণমুদ্রা। সেই ক্যাপ্টেনের তত্ত্বাবধানে জাহাজে তোলা হচ্ছিল স্বর্ণমুদ্রায় ভর্তি বেশ কয়েকটি বাক্স। বাক্সগুলোর ওপরে লেখা ছিল CSA। হঠাৎই শত্রুরা আক্রমণ করল, কিন্তু ক্যাপ্টেন ক্ষিপ্রতার সঙ্গে জাহাজটিকে জলে নামিয়ে সমস্ত ইঞ্জিন বন্ধ করে দিল, যাতে অন্ধকারে শত্রুরা জাহাজটির অবস্থান টের না পায়। আর ঠিক এমনটাই হলো। ক্যাপ্টেন শত্রুদের হাত থেকে রক্ষা পেয়ে নিরাপদে পালিয়ে গেল। গল্পটি এবার বর্তমান সময়ে এসে পৌঁছল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO এর একটি ভ্যানে বসেছিলেন ডাক্তার সোফিয়া। ভ্যানটি তখন আফ্রিকার লাস ভেগাস শহরে ছিল। সেই শহরে একটি রোগ দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছিল। একজন নতুন রোগীর পরীক্ষা করে দেখা গেল যে সেও একই রোগে আক্রান্ত। যে রোগটি সম্পর্কে ডাক্তাররা এখনও কিছু বুঝে উঠতে পারেননি। রোগীর মা জানালেন যে কিছুদিন আগে তার ছেলে বাবার সঙ্গে মালি দেশে গিয়েছিল এবং সেখান থেকে ফেরার পরেই তার এই অবস্থা হয়েছে। সোফিয়া রোগীকে গাড়িতে তুলল এবং তার সিনিয়রকে ফোন করে বলল যে একেও যোগ করে নাও, এখন মোট 6 জন রোগী হলো। আমাদের দ্রুত এই ফাইলটি WHO এর কাছে পাঠানো উচিত। কিন্তু সিনিয়র বললেন এত কম সংখ্যক রোগীর ক্ষেত্রে কেউ তাদের সাহায্য করবে না। সোফিয়া এখন মালি দেশে গিয়ে খুঁজে বের করতে চাইল যে সেখানে এমন কি আছে যার কারণে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। মালি দেশে তখন অভ্যন্তরীণ যুদ্ধ চলছিল এবং সিনিয়র বললেন যে এই বিপজ্জনক পরিস্থিতিতে সেই দেশে যাওয়ার অনুমতি কেউ দেবে না। ঠিক সেই সময়ে একজন মুখোশধারী ব্যক্তি তাদের ওপর নজর রাখছিল। সম্ভবত সে এই ডাক্তারদের এখানে আসাটা পছন্দ করছিল না। হঠাৎই সোফিয়ার মনে পড়ল যে রোগীর বাবারও নমুনা নেওয়া উচিত। সোফিয়া তখন লাইট হাউসের দিকে গেল, যেখানে তিনি কাজ করতেন। সেখানে পৌঁছবার পরে সোফিয়া দেখল যে তার অবস্থাও ঠিক তার ছেলের মতোই, বরং তিনি এই রোগে প্রাণ হারিয়েছেন। সোফিয়া চুপিসারে তার নমুনা নিয়ে সেখান থেকে বেরিয়ে এলো। এই সময়ে কাছেই এক ব্যক্তি নৌকো করে যাচ্ছিলেন এবং সেই মুখোশধারী ব্যক্তি যে দূর থেকে ডাক্তারদের দেখছিল সে হঠাৎই সোফিয়াকে আক্রমণ করল। কিন্তু নৌকোয় থাকা সেই ব্যক্তি এসে সোফিয়ার জীবন বাঁচিয়ে দিল। তবে এই ধস্তাধস্তির সময়ে সেই মুখোশধারী ব্যক্তি সোফিয়ার ব্যাগ নিয়ে পালিয়ে গেল। যখন সোফিয়ার জ্ঞান ফিরল তখন সে নোমা নামের একটি জাহাজে ছিল। এটি ছিল সমুদ্রের নিচে গুপ্তধন অনুসন্ধানকারীদের একটি জাহাজ। বাইরে সেই ব্যক্তি ছিল যে সোফিয়ার জীবন বাঁচিয়েছিল। সেই ব্যক্তি সমুদ্রের তলদেশ থেকে একটি মূল্যবান মূর্তি তুলে আনল। এই মানুষগুলো আসলে সেই CSA লেখা জাহাজটিকেই খুঁজে চলেছে, কিন্তু আজ পর্যন্ত তার কোনো হদিশ পায়নি। ঠিক তখনই জাহাজের মালিক আলমোরো সেখানে এলো। সোফিয়াকে বাঁচানো সেই মানুষটির নাম ছিল ডাগ। আলমোরো ডাগকে বলল যে তারা যে গুপ্তধন খুঁজেছে তা আজ রাতে জাদুঘরের অনুষ্ঠানে প্রদর্শন করতে হবে, তাই দ্রুত সেটি পরিষ্কার করার ব্যবস্থা করো। এরপর ডাগ একজন নাইজেরিয়ান ব্যবসায়ীর সঙ্গে কথা বলতে গেল। অনুষ্ঠানে সেই বহুমূল্য মূর্তিটি সকলের সামনে দেখানো হলো। এটি আসলে একজন আফ্রিকান রাজার সমাধি, যার মূল্য কয়েক হাজার কোটি রুপি হবে। ডাগ দ্রুত সেই ব্যবসায়ীর কাছে পৌঁছল এবং সে ডাগকে একটি মুদ্রা দেখালো যেখানে CSA লেখা ছিল। ডাগ তৎক্ষণাৎ মুদ্রাটি নিয়ে বলল যে এটি তো আমার বহু বছরের স্বপ্ন, আজও কেউ জানে না সেই জাহাজটি কোথায় উধাও হয়ে গেল। অনুষ্ঠানে ম্যাসকট কোম্পানির মালিকও উপস্থিত ছিল, যে গুপ্তধন অনুসন্ধানে অর্থ বিনিয়োগ করেছিল। এই লোকটির মালি দেশে বেশ ভালো পরিচিতি আছে, তাই সোফিয়া তার কাছে সেখানে পৌঁছানোর জন্য সাহায্য চাইল। কোম্পানির মালিক বলল যে সেখানে যাওয়া খুবই বিপজ্জনক, কিন্তু যদি সে তবুও যেতে চায় তবে সে একটি পথ বের করার চেষ্টা করবে। কিছুক্ষণ পরে ডাগও সেখানে এলো এবং জেমসকে সেই CSA মুদ্রাটি দেখালো। সে আরও বলল যে এই মুদ্রাটি মালিতে বসবাসকারী এক ব্যক্তি পেয়েছিল এবং ডাগের ধারণা ছিল যে সেই জাহাজের ধ্বংসাবশেষও মালিতেই কোথাও রয়েছে। এই কথা শুনে জেমস খুবই খুশি হলো এবং সে ডাগ ও আলমোরোকে 3 দিনের জন্য মালি যাওয়ার অনুমতি দিল। সেখানে গিয়ে তারা জাহাজটি খুঁজে বের করার সমস্ত চেষ্টা করবে এবং যদি সামান্যতম কোনো হদিশও পাওয়া যায় তবে জাহাজটি খুঁজে বের করার জন্য পুরো দমে অভিযান শুরু করা হবে। পরের দিন যখন তারা বন্দরে পৌঁছল তখন সেখানে সোফিয়া এবং ডাক্তার জ্যাক আগেই বসেছিলেন। সোফিয়া ডাককে বলল যে জেমস বলেছে যে সে এবং ডাক্তার জ্যাকও তাদের সঙ্গে মালিতে যেতে পারে। এরপর সেই 5 জন মালির উদ্দেশ্যে যাত্রা করল। রাতে খাওয়ার সময় ডাক সোফিয়াকে সেই মুদ্রাটি সম্পর্কে জানালো এবং আরও বলল যে এই জাহাজটি খুঁজে বের করা ডাগের ছোটবেলার স্বপ্ন।
মালিতে পৌঁছানোর পরেই সোফিয়া এবং জ্যাক নিজেদের পথে চলে গেল, আর ডাগ এবং বাকিরা সেই ব্যক্তির বাড়িতে গেল যে মুদ্রাটি পেয়েছিল। তার বাড়িতে গিয়ে তারা জানতে পারল যে সেই লোকটি মারা গিয়েছে। সেই জাহাজে পৌঁছানোর তাদের পথ আবার বন্ধ হয়ে গেল। ঠিক তখনই ডাগ সেখানে একটি মসজিদ দেখতে পেল। তারা তিনজন সেখানে গিয়ে একজন লোকের সঙ্গে দেখা করল। সাধারণত এমন ধর্মীয় স্থানগুলোতে পুরনো নথি লিপিবদ্ধ থাকে। ডাগের জিজ্ঞাসার পরে সেখানকার এক লোক পুরনো নথিপত্র দেখে জানতে পারল যে বহু বছর আগে সেখানকার বন্দরে একটি জাহাজ এসেছিল, কিন্তু সেই জাহাজের কোনো যাত্রীই জীবিত ছিল না এবং জলের স্রোত এত তীব্র ছিল যে জাহাজটি ভেসে আরও দূরে চলে গেল। এই তথ্য ডাগের খুব কাজে আসতে চলেছে। সে দ্রুত জেমসের কাছে গিয়ে তাকে সমস্ত কিছু জানালো। বিনা দেরিতে তারা জাব শহরের দিকে এগোতে লাগল, যেটি এখান থেকে কিছুটা দূরে ছিল। পথের মধ্যে তারা তাদের নৌকোর একটি অংশে কিছু একটা পেল। কিছুটা পরীক্ষা করার পরে দেখা গেল যে এটি এক ধরনের বিশেষ মাটি, যা ক্ষয়ও হতে পারে। কিন্তু ডাগ বলল যে প্রবাহিত জলের মধ্যে এই ধরনের মাটি পাওয়াটা সাধারণ ব্যাপার নয়। এটি ছিল একটি চিন্তার বিষয়। হঠাৎই একটি সামরিক নৌকো তাদের দিকে আসতে লাগল। সেই অফিসাররা বারবার একই কথা জিজ্ঞাসা করছিল যে ডাক্তাররা আপনাদের সঙ্গে এখানে এসেছেন তারা এখন কোথায়। এখানে রাজা জানতে পেরেছিলেন যে তার দেশে দুজন বিদেশি ডাক্তার এসেছেন, যাতে তারা এখানে ছড়িয়ে পড়া রোগটির কারণ জানতে পারেন। রাজা আদেশ দিয়েছিলেন যে তাদের দ্রুত থামানো হোক, অন্যথায় একটি বড় বিপদ হতে পারে। ডাগ বুঝতে পারল যে নিশ্চয় কিছু একটা গোলমাল আছে, অন্যথায় এই ডাক্তারদের নিয়ে তাদের কি সমস্যা হতে পারে। ডাগ জবাব দিল যে স্যার, আমরা খুব বেশি ইংরেজি জানি না, তাই আসুন নৌকোটি একপাশে নিয়ে কথা বলি। ডাগ তাদের দিকে একটি দড়ি ছুড়ে দিল এবং তারা সেটি তাদের নৌকায় বেঁধে নিল। এরপর ডাগ তার বন্ধুদেরকে ইশারা করল যে পূর্ণ গতিতে নৌকো চালাও, এবং এক ধাক্কায় অফিসারদের নৌকোটি উল্টে গেল। ডাগ দ্রুত সেই দড়িও কেটে ফেলল এবং এরপর তারা সেখান থেকে পালিয়ে গেল। কিন্তু বিপদ এখনও শেষ হয়নি। কিছুটা দূরে আরও দুটি নৌকো তাদের জন্য অপেক্ষা করছিল এবং তারা তাদের দেখেই গুলি চালাতে লাগল। ডাগ বুঝতে পারল যে এখন তাদের নৌকো থেকে লাফিয়ে পড়তে হবে, নয়তো জীবন বাঁচবে না। লাফিয়ে পড়ার আগে তারা জ্বালানির ট্যাঙ্কে একটি ফাটল ধরিয়ে দিল, যাতে একটি বিশাল বিস্ফোরণ হয়। যখন দ্বিতীয় নৌকোটি তাদের কাছে এলো, তখন তিনজনই জলে ঝাঁপ দিল। অফিসাররা নৌকোটির উপর গুলি চালালো এবং ফাটলের কারণে একটি বিশাল বিস্ফোরণ হলো, যেখানে সমস্ত পুলিশ সদস্য মারা গেল। শীঘ্রই এই তিনজন নদী থেকে বেরিয়ে পাড়ের একটি বাড়িতে পৌঁছল। রুটি ডাগকে জিজ্ঞাসা করল যে এখন তো আমাদের কাছে নৌকাও নেই, তাহলে কি জাহাজ খোঁজার কাজ বন্ধ করে দেব? ডাগ বলল যে সেটা পরে খুঁজে দেখব, আগে তো আমাদের সেই ডাক্তারদের জীবন বাঁচাতে হবে। যদি তারা তাদের হাতে ধরা পড়ে তবে তারা দুজনকেই মেরে ফেলবে। ডাগ রুডিকে বলল যে তুমি দ্রুত সীমান্ত পার করে আলমোড়োর কাছে যাও, এবং সে নিজে জেমসের সঙ্গে সেই দুজন ডাক্তারকে খুঁজতে বেরিয়ে পড়ল। সেখানে দুজন ডাক্তার একটি গ্রামে পৌঁছল, যেখানে একজন মানুষও ছিল না। তারা অনেক খোঁজাখুঁজি করল, কিন্তু চারদিকে নিস্তব্ধতা বিরাজ করছিল। সোফিয়া একটি বাড়ির মধ্যে মানুষের মৃতদেহ দেখতে পেল, এবং এই সমস্ত লোকও সেই একই রোগে মারা গিয়েছিল। সকাল হতেই দুজন সমস্ত মৃতদেহকে কবর দিয়ে দিল। ওদিকে রুডিও লুকিয়ে সীমান্ত পার করে ফেলল। সোফিয়া গ্রামের মধ্যে একটি কুয়ো খুঁজে পেল এবং সে ভাবল যে হয়তো এর ভেতরে কিছু মিলতে পারে, তাই সে ভেতরে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করল। নিচে পৌঁছানোর পরে যখন সে জলের নমুনা নিচ্ছিল, ঠিক তখনই জ্যাক বলল যে উপরে কিছু সামরিক লোক এসেছে, এবং এরপর গুলির শব্দ শোনা গেল এবং জ্যাককে গুলি করে তারা বাকি সবাইকে মেরে দিল। কুয়োর ভিতরে সোফিয়া ভয়ে লুকিয়ে রইল। ঠিক তখনই সেখানে একটি হেলিকপ্টার নামল, যেখানে মালি দেশের রাজা কাজিম এলো। কাজিম জ্যাককে জিজ্ঞাসা করল যে মহিলা ডাক্তারটি কোথায়। চপারের শব্দ শুনে ডাগ এবং জেমসও বুঝতে পারল যে ডাক্তাররা আশেপাশে কোথাও আছে, কিন্তু কাজিম খুবই রেগেছিল। সে জ্যাককে গুলি করে দিল এবং তার সৈন্যদেরকে আদেশ দিল যে সোফিয়াকে দ্রুত খুঁজে বের করো। ডাগ এবং জেমস কাছেই লুকিয়ে এই সব কিছু দেখছিল। কাজিমের লোকেরা আশেপাশে সবাইকে মারতে লাগল। একবার তো ডাগের জীবনও বিপন্ন হয়ে পড়েছিল, কিন্তু পেছন থেকে সোফিয়া এসে কাজিমের এক সৈন্যকে মেরে দিল। নিজের সিনিয়র ডাক্তার জ্যাকের মৃত্যুতে সোফিয়া খুবই ভেঙে পড়েছিল, কিন্তু ডাগ বলল যে দ্রুত এখান থেকে বেরিয়ে যেতে হবে, কারণ এই জায়গাটি মোটেই নিরাপদ নয়। এবার তারা তিনজন কাজিমের সামরিক এলাকা থেকে বেরিয়ে অন্য একটি জায়গায় পৌঁছল, কিন্তু তারা যেখানে পৌঁছল সেই জায়গাটি আরও বেশি বিপজ্জনক। ঠিক তখনই সেখানে কিছু ঘোড়সওয়ার এলো এবং এই তিনজনকে বন্দি করে তাদের রাজা
রাজা গডগোর কাছে নিয়ে গেল। গডগো তাদের জিজ্ঞাসা করল যে এখানে তোমরা কি করতে এসেছো। সোফিয়া জানালো যে সে একজন ডাক্তার এবং তাদের এলাকায় একটি রোগ ছড়িয়ে পড়েছে, সে সেই রোগটি নিয়ে গবেষণা করছে। রোগের নাম শুনে তাকে একটি ঘরে নিয়ে যাওয়া হলো, যেখানে না জানি কত লোক সেই একই রোগে মারা গিয়েছিল। সোফিয়া পরীক্ষা করে নিশ্চিত করল যে হ্যাঁ, এই সমস্ত লোকও সেই রোগেই মারা গিয়েছে। আমি এখানে এর হদিশ বের করতে এসেছি। কিছুক্ষণ চিন্তা করার পরে গডগো তাদের সবাইকে নিজের শহরে থাকার অনুমতি দিল। এরপর সোফিয়া সেখানকার জল পরীক্ষা করে জানতে পারল যে সেই জায়গার জল বিষাক্ত হয়ে গিয়েছে এবং এটি স্বাভাবিক উপায়ে হতে পারে না। এই জলে ইচ্ছাকৃতভাবে কিছু মেশানো হয়েছে। এই কথাটি তারা রাজাকে জানালো এবং বলল যে জলে এই বিষ কোথা থেকে আসছে সেই রহস্য অবশ্যই খুঁজে বের করতে হবে। রাজাও সম্মতি জানিয়ে বললেন যে দ্রুত এটি খুঁজে বের করো, আমি যতখানি সাহায্য করতে পারবো তা করব। এরপর জেমস সেখানকার শিশুদের সঙ্গে ফুটবল খেলছিল। যখন বলটি কিছুটা দূরে চলে গেল তখন সে সেটির পিছু ধাওয়া করে একটি অদ্ভুত জায়গায় পৌঁছল। এই জায়গায় তো অদ্ভুত সব চিত্রকর্ম আঁকা ছিল এবং আশ্চর্যের বিষয় হলো এই চিত্রকর্মগুলোতে সেই জাহাজের উল্লেখ আছে, যেটিকে খুঁজতে খুঁজতে তারা এখানে এসেছে। জানা গেল যে সেটি এখানেই কোনো শুষ্ক মরুভূমিতে চাপা পড়ে আছে। সোফিয়া এবং ডাগও সেখানে এটি দেখতে পৌঁছল। ডাগ বলল যে আজ থেকে 200 বছর আগে এই জায়গায় একটি নদী ছিল, কিন্তু আজ সেই নদী শুকিয়ে গিয়েছে। এখন সেই তিনজনই নদীটি খুঁজে বের করার প্রস্তুতি নিতে লাগল। তারা এই নদীটি খুঁজে বের করার পরিকল্পনা করছিল, ঠিক তখনই এই চিত্রকর্মটিতে একটি দুর্গ দেখতে পেল। অর্থাৎ এই নদীর আশেপাশে কোনো দুর্গও ছিল এবং ডাগের ধারণা ছিল যে হয়তো এই গ্রামে যে বিষাক্ত জল আসছে তা সেই নদীরই হতে পারে। নদীটি হয়তো পুরোপুরি শুকিয়ে যায়নি, তার জল নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে। এবার এই তিনজন নদীর দিকে যাত্রা শুরু করল, সেই পথ ধরে যেখানে 200 বছর আগে একটি নদী ছিল। শীঘ্রই তারা সেই দুর্গটিও দেখতে পেল। এই দুর্গে ওঠার পরে তারা একটি সোলার প্ল্যান্ট দেখতে পেল, যা ম্যাসকট কোম্পানির ছিল। কিন্তু এমন একটি নির্জন জায়গায় সোলার প্ল্যান্ট থাকার কোনো অর্থই বোঝা গেল না। ডাক কিছুটা দূরে একটি ট্রেন দেখতে পেল। এই মানুষগুলো ধীরে ধীরে ট্রেনটির দিকে এগিয়ে গেল এবং চালাকি করে ট্রেনটির ভিতরে ঢুকে গেল। ওদিকে রুডি এখন আলমোড়ার কাছে পৌঁছল। রুডি তার পোশাকে সেই একই লাল রঙের নমুনা দেখতে পেল, যা তারা মালিতে তাদের নৌকায় পেয়েছিল। যখন রুডি নমুনাটির পরীক্ষা করল এবং ফলাফল আলমোড়াকে দেখালো, তখন সে সেটি দেখে অবাক হয়ে গেল। অন্যদিকে সোফিয়া, জেমস এবং ডাক সেই প্ল্যান্টের ভিতরে পৌঁছল। ভিতরে গিয়ে তারা বুঝতে পারল যে এই প্ল্যান্টটি একটি তেজস্ক্রিয় রাসায়নিক তৈরি করার জন্য কাজ করছে, যা এখানে বিদ্যমান তীব্র সূর্যালোকের কারণে খুব দ্রুত তৈরি হয়ে যাবে। ঠিক তখনই সোফিয়ার চোখ কিছু কন্টেনারের ওপর পড়ল, যেগুলো মাটির নিচে নিয়ে যাওয়া হচ্ছিল। এই তিনজন সেই লোকটির পিছু নিল এবং যখন বেসমেন্টের দরজাটি খুলল তখন তিনজনই অবাক হয়ে তাকিয়ে রইল। এই বেসমেন্টে হাজার হাজার টন তেজস্ক্রিয় এবং বিষাক্ত রাসায়নিক বহু বছর ধরে জমা পড়েছিল। কিছু কন্টেনার তো লিকও করছিল, যা মাটির ভিতরে চুইয়ে নিচে প্রবাহিত নির্জা নদীতে গিয়ে মিশে যাচ্ছিল এবং মালি দেশের পুরো মানুষ এই নদীর জল পান করে। এই কারণেই এই রোগটি এত দ্রুত ছড়িয়ে পড়ছিল। ওদিকে আলমোড়া এবং রুডি সেই প্রতিবেদনটি নিয়ে ইউএস দূতাবাসে পৌঁছল। এই প্রতিবেদনটি দেখে ইউএস দূতাবাসের লোকটিরও বিশ্বাস হলো না যে এমন কিছু হতে পারে। অন্যদিকে জেমস তার বন্ধুদের সঙ্গে প্ল্যান্ট থেকে পালিয়ে যাচ্ছিল। ঠিক তখনই ম্যাসকট কোম্পানির লোকেরা তাদের ধরে ফেলল। ম্যাসকট সোফিয়াকে জিজ্ঞাসা করল যে তোমরা এখানে কি করছো এবং এই জায়গাটার হদিশ তোমরা কিভাবে পেলে। সোফিয়া ম্যাসকটকে বলল যে আপনি এই প্ল্যান্টে যা করছেন তার কারণে মানুষের জীবন যাচ্ছে। যার উত্তরে ম্যাসকট বলল যে সে এমন কিছু করছে না, বরং তারা বিষাক্ত রাসায়নিকগুলোকে আগুনে পুড়িয়ে ফেলছে, সেগুলোকে শেষ করে দিচ্ছে। সোফিয়া তাকে জানালো যে আপনি যে রাসায়নিকগুলো বেসমেন্টে জমা করেছেন সেগুলো নদীতে গিয়ে মিশে যাচ্ছে, সেই জল পান করে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। এই কথা শুনে ম্যাসকটও ভয় পেয়ে গেল যে কোথাও এটি সত্যি নয় তো। এবার তারা ডাগ এবং জেমসকে বেঁধে কোথাও নিয়ে যেতে লাগলো। ডাগ বুদ্ধি খাটিয়ে একটি স্বর্ণমুদ্রার সাহায্যে ট্রাকের পেছনের দরজাটি খুলে দিল, যার কারণে তারা ট্রাক থেকে আলাদা হয়ে গেল। ম্যাসকট দ্রুত কাজিমের সঙ্গে দেখা করল এবং সোফিয়া তাকে যে কথাগুলো বলেছিল ম্যাসকট তা কাজিমকে জানালো।
কাজিম বলল যে যদি তার চিন্তা হয় তবে প্ল্যানটি অবশ্যই বন্ধ করে দিক, কিন্তু তার টাকা তাকে প্রতি মাসে পাওয়া উচিত। মানুষের মারা যাওয়ার কারণে তার কোনো কিছু যায় আসে না। ডাগ এবং জেমস এখন এই মরুভূমিতে পথ হারাচ্ছিল। তাদের হাত এখনও শেকল দিয়ে ট্রাকের দরজার সঙ্গে বাঁধা ছিল। এভাবে বাধা অবস্থাতেই তারা অনেক দূর পর্যন্ত চলে গেল। দীর্ঘক্ষণ হাঁটার পরে তারাও আশা হারিয়ে ফেলেছিল, কিন্তু ঠিক তখনই পথের মাঝে তারা একটি বিধ্বস্ত বিমান দেখতে পেল, যেটি ভেঙে পড়েছিল, কিন্তু এই বিমানটির চাকাগুলো এখনও ঠিক ছিল। কোনোভাবে এই জাহাজটিকে বালির ওপর দিয়ে পিছলে নিয়ে গিয়ে তারা সেটির ওপর চড়ে আরও এগিয়ে একটি গ্রামে পৌঁছল। এখানে তারা একটি টেলিফোন পেল এবং আলমোরোকে ফোন করে সমস্ত ঘটনা জানালো। স্বর্ণমুদ্রাটি বিক্রি করে ডাগ একটি জিপ কিনল। এই জিপটি নিয়ে ডাগ এবং জেমস গডগোর কাছে পৌঁছল এবং তার সৈন্যদের কাছে সাহায্য চাইল, যাতে তারা সবাই মিলে কাজিমের সঙ্গে লড়াই করতে পারে। কিন্তু গডগোর কাছে এত সৈন্য ছিল না এবং কাজিমের মতো বড় বড় অস্ত্রও ছিল না। এই কারণে গডগো লড়াই করতে অস্বীকার করল, কিন্তু সে তার গাড়িটি তাদের দিয়ে দিল, যেটি গডগো কাজিমের কাছ থেকে কিনেছিল। এই গাড়িটি নিয়ে জেমস এবং ডাগ প্ল্যান্টে পৌঁছল, কিন্তু সেখানে তাদেরকে প্রবেশ পথেই আটকে দেওয়া হলো। এই দুজন বন্দুকের জোরে চোর করে ভিতরে ঢুকে গেল এবং সেখানে ম্যাসকট জানতে পেরে গেল যে কেউ ভিতরে ঢুকেছে, যার পরে সে দ্রুত ওপরে রহস্যে চলে গেল। ডাগ এবং জেমস যেমনই ভিতরে গেল তেমন তারা খালি প্ল্যানটি দেখে অবাক হয়ে গেল। তখন জেমস বলল যে হয়তো ম্যাসকটের বিশ্বাস হয়েছে যে তার কারণে মানুষ মারা যাচ্ছে এবং এই খবরটি আমেরিকা পর্যন্ত পৌঁছে গিয়েছে। এই কারণেই তারা এই প্ল্যান্টের নাম নিশানা শেষ করতে চাইছে। জেমস দ্রুত নিচে গিয়ে সেই বিস্ফোরকটি খুঁজতে গেল, যার সাহায্যে তারা এই প্ল্যানটি উড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল। ঠিক তখনই সেখানে একটি হেলিকপ্টার নামল। ম্যাসকট জোর করে সোফিয়াকে নিয়ে সেটিতে বসে পড়ল। তারা সবেমাত্র বেরিয়ে যাচ্ছিল, ঠিক তখনই সেখানে ডাগ এসে উপস্থিত হলো। ডাগ ম্যাসকটকে প্রায় ধরেই ফেলেছিল, কিন্তু তখনই পেছন থেকে ম্যাসকটের এক সৈন্য এসে ডাগকে থামিয়ে দিল। ওদিকে সোফিয়া সময় মতো হেলিকপ্টার থেকে লাফিয়ে পড়ল। নিচে জেমস সেই বোমাটি একটি কন্টেইনারের মধ্যে খুঁজে পেল এবং সে বোমাটি সেখান থেকে বের করে নিজের ব্যাগে রেখে দিল। এই সময় ম্যাসকট চপারে বসে তার প্রোগ্রাম থেকে সোলার প্ল্যান্টটিকে সূর্যের দিকে ঘুরিয়ে দিল। এবার সমস্ত সোলার প্যানেল খুব দ্রুত কাজ করতে লাগলো, কিন্তু জেমসের দক্ষতার কারণে কোনো বিস্ফোরণ হলো না, কারণ জেমস বোমাটি সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল। এটি দেখে ম্যাসকট খুব রেগে গেল। সোফিয়া এবং ডাগ ম্যাসকটের সৈন্যের হাত থেকে মুক্তি পেল এবং এরপর তারা তিনজন গাড়িতে বসে সেখান থেকে বেরিয়ে গেল, কারণ এখন তাদের এখান থেকে অনেক দূরে যেতে হবে। কিন্তু তখনই কাজিমের হেলিকপ্টার তাদের পিছু ধাওয়া করতে লাগলো। কাজিম তাদের উপর গুলি চালাতে লাগলো। ডাগ জেমসকে বলল যে বেসমেন্টে তুমি যে বিস্ফোরকগুলো পেয়েছিলে সেগুলো বাইরে ছুঁড়তে শুরু করো। যখন জেমস এমনটা করল তখন যেখানে যেখানে কাজিমের গুলি লাগছিল সেখানে সেখানে বিস্ফোরণ হতে লাগলো। এত ধোঁয়া এবং ধুলো উড়ল যে কাজিমকে তার হেলিকপ্টারটি ঘুরিয়ে নিতে হলো। কিন্তু এই বিস্ফোরণগুলোর কারণে এমন কিছু ঘটল যা তারা আশা করেনি। সেই জায়গা থেকে বালি সরে গেল এবং নিচে চাপা পড়ে থাকা জাহাজটি ওপরে উঠে এলো। জাহাজটি দেখেই তিনজন তার ভিতরে লুকিয়ে গেল, কিন্তু কাজিম তা জানতে পেরে গেল এবং সে আরেকবার জাহাজটির ওপর গুলি চালাতে লাগলো। কাজিমের অনেক লোক সেখানে চলে এলো এবং তাদের চারদিক থেকে ঘিরে ফেলল। জাহাজের ওপর আক্রমণের কারণে জাহাজের ভিতরে থাকা কন্টেইনারগুলো খুলে গেল এবং সেগুলো থেকে স্বর্ণ মুদ্রা বাইরে পড়তে লাগলো। এটি দেখে ডাগের বিশ্বাস হলো না যে এই মুদ্রাগুলো এখনও অক্ষত আছে। ঠিক তখনই এই মানুষগুলো জাহাজের ভিতরে একটি পুরনো কামান পেল, যা এখনও বেশ ভালো অবস্থায় ছিল। এখন তারা এই কামানটি চালানোর প্রস্তুতি নিতে লাগলো। যেমনই কাজিমের হেলিকপ্টার তাদের লক্ষ্যে এলো, তারা কামানটি চালিয়ে দিল। হেলিকপ্টারে একটি বিশাল বিস্ফোরণ হলো, যেখানে কাজিম মারা গেল, যার পরে কাজিমের পুরো বাহিনীও আত্মসমর্পণ করল। এই তিনজন বাইরে এসে পুরোপুরি অবাক হয়ে গেল যে এত বড় একটি বাহিনী তাদের সামনে কেন আত্মসমর্পণ করল। কিন্তু তখনই তারা পেছনে ঘুরে দেখল যে গডগোর সৈন্যরা তাদের চারদিক থেকে ঘিরে দাঁড়িয়েছিল। ওদিকে আমেরিকায় একজন আন্ডারকভার এজেন্ট যে এই সমস্ত ঘটনা জানতে পেরেছিল, সে ইচ্ছাকৃতভাবে ম্যাসকটের পানীয়ে সেই বিষটি মিশিয়ে দিল, যা সে মালির মানুষদেরকে খাওয়াচ্ছিল, এবং শীঘ্রই তারও সেই পরিণতি হবে যা সে মানুষদের সঙ্গে করেছে। অবশেষে আমরা ডাগ এবং সোফিয়াকে একসঙ্গে দেখি। ডাগ সেই গুপ্তধন গডগোর এবং তার মানুষদের জন্যই ছেড়ে দিয়েছিল, কারণ এই রোগের কারণে সবচেয়ে বেশি ক্ষতি তাদেরই হয়েছিল এবং এটি তাদেরই জমি। গুপ্তধনের ওপর অধিকারও তাদেরই ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।